ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই লোকসভা নির্বাচনের নানান চিত্র আমরা তুলে ধরছি সকাল থেকে আপনাদের জন্য। শুধু রাজ্যের নয়, আমাদের দেশের বিভিন্ন প্রান্তের ভোটের সব খবর আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডে। আমার সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের আজকের আরো একজন বিশিষ্ট অতিথি, রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং রয়েছেন পার্থ আচার্য, কংগ্রেস মুখপাত্র তথা বিশিষ্ট শিক্ষক। পার্থবাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে চলুন দর্শক বন্ধুরা আপনারা দেখে নিই এই মুহূর্তে রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন ভোটদান করেছেন এবং ভোটদান করার পর উনি কি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, চলুন দেখে নিই আমরা। এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, খুবই খুশি হতেন। সারা রাজ্যে সকালবেলা থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে। তাদেরকে অনেক জায়গা থেকে সকালবেলা থেকে লাইন থেকে টেনে বের করে দেওয়া হয়েছে, রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে। পুলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল, 1686-র মধ্যে প্রায় আনুমানিক 1362 না কতজন সকালবেলা ঢুকেছিল, বিশাল অংশ মোর দেন 50% যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতে। ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না, নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না, কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুথে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার শাস্তে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে। এই চিত্র সর্বত্রই, রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে, এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে। একটু যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে, আপনারা গেলেও দেখতে পারবেন, আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত, আরো দুজন পুলিং এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল, শুনছিল। এই বাড়িটা 25-30 জন গুন্ডা বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ঝুটন দত্ত ভৌমিক নামক একটি সমাজদ্রোহী এবং তার সাথীরা। এই চিত্র সারা রাজ্য জুড়ে, এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে 90-93 এরকম আশেপাশে 1-2% এদিক সেদিক হতে পারে, কিন্তু এই 90-93 আশেপাশে ঘোরাফেরা করে যে কোনো নির্বাচন। এবার প্রথম দেখবেন যেটু ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে, যেতে দেয়নি, ভোটকে আসতে দেয়নি, ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে দেখবেন একটা ডিক্লাইন করেছে, ছাপ্পা ভোটও হচ্ছে না। এই ভোটটা এমন না এই ভোটটা অন্যরা দিয়ে দেবে, এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করেছে। অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার, তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না। ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে যে নির্ভয়ে ভোট প্রদান করুন, আপনার ভোট আপনি দেবেন, কার্যত ডাহা ফেল। সিইও থেকে, রিটার্নিং অফিসার থেকে, এআরও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি, সকালবেলা থেকে দেখছি, করছি, করব, কিন্তু অন্যান্য নির্বাচন তো কভার করেছেন, পুলিং বুথের বাইরে পুলিশ থাকতো, দেখেছেন বিগত দিন নির্বাচনগুলো, একটা পুলিশ খুঁজে পাবেন। আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন, এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায়, বিটারবন এলাকায় বিভিন্ন সমাজদ্রোহীরা পূর্ব ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে এনে সব একটা ত্রাস, ভয়, ভীতি মানে ভোটারদের মধ্যে বাধাপ্রাপ্ত করছে ভোটার। আমি বলবো ইন শর্ট, ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে, মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার। চলুন, আপনারা শুনছিলেন
বিধায়ক সুদীপ রায় বর্মন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব কি বলছিলেন? অভিযোগের ফুলঝুরি উনি রেখেছেন, তবে খুব উল্লেখযোগ্য ব্যাপার যেটা উনি বলছিলেন যে ছাপ্পা ভোট হচ্ছে না। এখানে আমার সঙ্গে যিনি কংগ্রেস মুখপাত্র রয়েছেন পার্থবাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন ছাপ্পা ভোটের কথা, কিন্তু সুদীপ রায় বর্মন একদম ছাপ্পা ভোট হচ্ছে না বলে উনি দাবি করেছেন, অথচ বাধা দান এবং বাকি যে অভিযোগগুলো উনি করছেন সেগুলো আপনারা সকাল থেকে আশিস কুমার সাহার থেকে শুরু করে বিভিন্ন আমরা কংগ্রেস নেতৃত্বদের মুখে বা বামফ্রন্ট নেতৃত্বদের মুখে বিরোধী শিবিরের যে অভিযোগগুলো শুনছি সেগুলো উনিও সেগুলো কথা বলছিলেন। পাশাপাশি উনি একদম ইন্দ্রনগর বাংলার মাঠে একটি ঘটনা উল্লেখ করেছেন সেখানে, এবং 2023 সালে বিজিত প্রার্থী বিজেপির বিজিত প্রার্থীর ওপরও কিন্তু উনি অভিযোগ করেছেন। কি বলবেন পার্থবাবু? ছাপ্পা ভোট হচ্ছে না সুদীপ বর্মন বলছেন। ঠিক আছে, আমাদের শীর্ষ নেতৃত্ব সুদীপ রায় বর্মন বলেছেন এইমাত্র ছাপ্পা ভোটটা খুব একটা হচ্ছে না। সকালবেলা আমাদের যে প্রার্থী এবং আমাদের দলের প্রেসিডেন্ট আশিস কুমার সাহা মহাশয় উনি বলেছিলেন ছাপ্পা ভোট প্রচুর পরিমাণে হচ্ছে, এবং আমাদের রামনগরের যে সিপিএম প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী, উনিও ছাপ্পা ভোটের কথা বলেছেন। তো সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হলো মানুষ ভোট দিতে পারছে না। আচ্ছা, এটাই তো মোরাল অফ দ্য স্টোরি। মানে এটা পরাজয়, গণতন্ত্রের পরাজয়। আমরা কিন্তু গণতন্ত্র রক্ষা জন্যই জোটটা, এই কেন জোট ওই জোট এইসব খিচুড়ি জোট এই সমস্ত কথা না, দুটা জোট এই নির্বাচনে। একটা হলো গণতন্ত্র রক্ষার জন্য, উদ্দেশ্যটাই এটা, মোদি ভার্সেস হু, মোদি ভার্সেস গণতন্ত্র। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের ত্রিপুরায় মার খেলো, যা বুঝতে পারছি, আপনাদের থেকে আরো জানবো। এটা এখন পর্যন্ত যা বুঝতে পারলাম যে হলো না। তো এইভাবে যদি 400 পারের টার্গেট থাকে সেটাও পূরণ হবে না, এটাও আমি বলে দিতে পারি। তো কি আর বলবো, যা বলার তো উনি বলেছেন। তো এইভাবে একটা কথাই বলবো যে পৃথিবীর যত কাহিনী, আপনি রাজনৈতিক কাহিনী দেখেন, সেখানে কিন্তু শেষ পর্যন্ত গণতন্ত্রেরই জয় হয়। হিটলারও পারেনি তার শাসনকালকে দীর্ঘায়িত করতে। গণতন্ত্রের জয় হবে, এটাই আশা রাখছি। হ্যাঁ, ঠিক। আরেকটা কথা উনি বলছিলেন ডিক্লাইন হবে, এবং ভোট পার্সেন্টেজ একটা বিরাট বড় ডিক্লাইন। না, এইদিকে মানুষ যদি আটকে দেয় রাস্তায় বা বাড়ি ঘরে যদি বলে দেয় যে ভোট দিতে যাবে না, আইডেন্টিফাইড অপোজিশন যে ভোটার গুলো তাদেরকে, তাহলে তো পার্সেন্টেজটা ডিক্লাইন করবে। আবার যে পার্সেন্টেজটা পড়বে তার মধ্যে সিংহভাগই শাসক দলের দিকে চলে যাবে। ঠিক, আসবো আপনার কাছে আরেকবার। বিশেষবাবু, এই যে অভিযোগ সুদীপ রায় বর্মন করলেন, ওনার অভিযোগের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছেন পার্থবাবু এবং অন্যান্য। না, দ্বিমত পোষণ করছেন যে ছাপ্পা ভোট সুদীপ রায় বর্মন যেই কেন্দ্রটাতে আছেন ওখানে দাঁড়িয়ে বলছেন যে ওই 6 আগরতলায় ছাপ্পা ভোটটা হচ্ছে না। আচ্ছা, 6 আগরতলা যেটা, ওখানে ছাপ্পা ভোটটা হচ্ছে, মানুষকে আটকে দিচ্ছে। সারা রাজ্য থেকে আমাদের সারা রাজ্য থেকে আশিস বাবু যেটা বলেছেন যে এবং বামফ্রন্ট নেতৃত্ব সব মিলিয়ে মানুষ ভোট দিতে পারছেন। এটা হলো মোরাল অফ দ্য স্টোরি। সব মিলিয়ে মানুষ ভোট দিতে পারছেন না। বিশেষবাবু, এই যে ত্রিপুরার ভোটদানের এই যে চিত্র, শুধু ত্রিপুরা নয়, আমাদের দেশের এই প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই জায়গায় এই ভোটের এরকম চিত্র দেখার এবং দেশের অন্য প্রান্তের চিত্রটা ঠিক অন্যরকম থাকে। এবার ছত্তিশগড় থেকেও আমরা বম ব্লাস্টের খবর পাচ্ছি, ভায়োলেন্সের খবর, হিংসার খবর পাচ্ছি। এটার কারণটা কি, এবং যে অভিযোগগুলো সুদীপ রায় বর্মন করছেন, এটা কি ত্রিপুরার যে বরাবরই বিরোধীদের অভিযোগ? মানে এটা একটা স্ট্যান্ডমার্ক, বিরোধীরা যেই থাকেন, যেই বিরোধী আসলে থাকুক না কেন, অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা তো নো ডাউট এটা পলিটিক্যাল একটা স্ট্যান্ড, পলিটিক্যাল পার্টি সব সময় নিয়ে থাকে। পলিটিক্যাল পার্টি এটা একটা অর্গানাইজেশনের মতোই অনেকটা। আচ্ছা, সে রুলিং হোক বিরোধী হোক, প্রত্যেকটা পার্টি ওদের একটা স্ট্র্যাটেজি থাকে। এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা ইলেকশনে যাব। ইলেকশনে গিয়ে সবারই একটা নিজস্ব কোর নেটওয়ার্ক থাকে। ওর কাছে ইনফরমেশন আছে যে আমি এবার ইলেকশনে আমাদের
সাপোর্ট বেস কিরকম আছে বা কিরকম ভোট আমরা পেতে পারি, হুম, এরকম কিন্তু সবারই কিন্তু আছে, কিন্তু এরকম বিজেপিরও আছে, কংগ্রেসেরও আছে, সিপিএম এরও মানে খবর থাকে আগে থেকেই। ওদের কাছে থাকে এই সিটে আমি কতটা পেতে পারি, ওদের বিভিন্ন রকম নেটওয়ার্ক থাকে। তো ওইটার উপরে বেস করে ওদের তো যেমন ধরুন আমরা কংগ্রেসকে পলিটিক্স করতে দেখছি কত বছর ধরে, দেখুন সেই প্রথম থেকে শুরু হয়েছে কংগ্রেসের পলিটিক্স, একদম স্বাধীনতা শুরু থেকে। স্বাধীনতা সূত্রে, হ্যাঁ। মানে আমাদের ইলেকট্রাল পলিটিক্সের কথা বলছে। তো ধরুন এই আজকে যে বিজেপি যারা আছে ওরা শুরু হয়েছে 51-52 থেকে, ওদের জনসংঘ থেকে শুরু হয়েছে, তারপরে আবার মার্চ হলো জনতা পার্টি, আবার আলাদাভাবে 1982-83 থেকে শুরু হয়েছে, ওরা আলাদাভাবে ভারতীয় জনতা পার্টি আলাদা দল। ওদের এমনিতে শুরু হয়েছে আগে থেকে। এখন হচ্ছে কি ওরা যে স্ট্র্যাটেজিটা নেয়, এখন ধরুন আমাদের তো যেমন কংগ্রেসের ধরুন না কত বছর হলো, 75 ইয়ার্সের উপরে ওরা চলছে, 75 ইয়ার্স পলিটিক্স চলছে, এটা ঠিক আছে না, পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। তো প্রত্যেকটা স্টেট ইলেকশন বলুন, প্রত্যেকটা সেন্ট্রাল ইলেকশন বলুন, প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা আমাদের যেগুলো নর্মালি যে অর্গানাইজেশন গুলো যেরকম করে থাকে, যে এবার আমাদের লস হয়েছে অর্গানাইজেশনের এই কারণে, ধরুন ইনফোসিস, এই কারণে আমাদের লস হয়েছে, ওরা কিছু একটা গ্রাউন্ড তৈরি করে, আচ্ছা, ওইটাও করতে পারে, আমি বলছি না যে দ্যাট ইজ রাইট অর রং, ওদের একটা স্ট্র্যাটেজির একটা পার্ট থাকে এটা, ওরা কি বলবে এই গ্রাউন্ডে এটা কি বলবে ওদের স্ট্যান্ডটা, এবং এটা হয়তো সত্যিও হতে পারে, হয়তো এটা ওদের মতো করে ওইটা আমাদের বলতে হবে ফর দ্য লং রান অফ আওয়ার এক্সিস্টেন্স অফ আওয়ার পলিটিক্যাল, দুটোই হতে পারে, পার্টলি সত্য হতে পারে, পার্টলি সত্য হতে পারে। এবং এটা তো গ্রাউন্ড রিয়ালিটি দিয়ে, যেমন ধরুন আমি একটু আগে দেখছিলাম যে এই ত্রিপুরাতে 11টা অবধি ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে হাইয়েস্ট টার্নআউট, 34.6% ভোট হয়েছে, মানে ভালো পার্সেন্টেজ অফ ভোটিং ঠিক আছে, একদম ছাপ্পা ভোট হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি এখানে, এই যে এবারের আস্তে আস্তে করে যে পোলিং প্রসেসটা, 13 জন সরকারি কর্মচারী সাসপেন্ড হয়েছেন গত পরশুদিন অবধি দেখেছি, মানে ইলেকশন কমিশন ভিজিল্যান্ট, প্রত্যেকটা সেন্টারে ওয়েব ক্যাম্প আছে, পুরোটা রেকর্ডিং হচ্ছে, ওয়েবকাস্টিং হচ্ছে পুরোটা, হ্যাঁ। এবং আপনি এই যে মক পোলিং যেটা, আমি কেন জায়গাটা বলছি এখানে, একটা হচ্ছে ভায়োলেন্স, ত্রিপুরা বরাবর প্রথম আগে থেকে দেখে আসছে ভায়োলেন্স এটা, আর একটা হচ্ছে প্রসেসের উপরে কোয়েশ্চেন মার্ক, দুটো কিন্তু দুরকম জিনিস। কিন্তু ইলেকশন আমাদের সুপ্রিম কোর্ট মানে কালকেই তো একটা জাজমেন্ট দিয়েছেন যে আসলে ভিভিপ্যাটের উপরে দেখুন এখন সিস্টেম কি আছে, দেখুন 50টা করে ভোট দেবে, যেমন ধরুন না আমি এই বিষয়টাতে আসবো, কিন্তু আমাদের প্রতিনিধি শতাব্দী এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে কি রিপোর্ট তুলে ধরছে আমরা একটু দর্শক বন্ধুদের দেখাতে চাইবো। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আরেকবার, নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখছেন শুধু রাজ্যের নয়, আজ ভারতবর্ষের যে 102টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে, প্রথম দফার লোকসভা নির্বাচন, এবং সেখানে কোথায় পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ছত্তিশগড়ে, মণিপুর থেকে হিংসার খবর উঠে এসছে, এবং মণিপুরেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর উঠে এসছে। পাশাপাশি রাজ্যে কি হচ্ছে, রাজ্যে এই মুহূর্তে কোনো সংঘর্ষের খবর নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই খবর। তবে বিরোধীরা অভিযোগ করছেন, বিরোধী নেতৃত্বরা, শীর্ষ নেতৃত্বরা অভিযোগ করছেন যে রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ভোটদানে বাধাপ্রাপ্ত হচ্ছেন ভোটাররা। তো চলুন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী কি দেখাচ্ছে আমাদের, চলুন আমরা একটু দেখে নিই একবার। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচখয়েরপুরের যে 39 নম্বর বুথ রয়েছে সেই বুথ কেন্দ্রে, এবং এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একেবারেই যে নিরাপত্তা বাহিনীরা সরাসরি গেট থেকে রয়েছে, এবং এই ক্ষেত্রে নিরাপত্তার দিকে মাথায় রেখে কিন্তু বিশেষ করে ভোটাররা যেন সুবিধা পায়, ভোটারদের যেন কোনো ধরনের ভয় ভীতি না হয় সেই বিষয়টাকে মাথায় রাখা হচ্ছে। এবং এক্ষেত্রে বলা যায় যে দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রায় 2 থেকে 3 মাস আগে থেকে শুরু হয়েছিল তোড়জোড়, এবং সেক্ষেত্রে বলা যায় যেহেতু 16ই মার্চ দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, তারপর থেকে কিন্তু প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে, ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই বিষয়টিকে কিন্তু একেবারেই বলা যায় যে নজরে রাখা হয়েছে। এবং এই দেশের লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু একাধিকভাবে রাজনৈতিক জল্পনা হয়েছে, একাধিক সমীকরণ তুলে ধরা হয়েছে, এবং আমরাও বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তবে সেই জায়গায় আজ যেহেতু ভোট পর্ব, প্রথম দফার ভোট, দেশের মধ্যে রয়েছে 7 দফার ভোট, এবং আজ 19 এপ্রিল প্রথম দফার ভোট, এবং প্রথম দফার ভোটকে কেন্দ্র করে কিন্তু
ভোটাররা ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে, এবং একদিকে রয়েছে মহিলারা এবং অন্যদিকে রয়েছে পুরুষ ভোটাররা। প্রত্যেকেই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে। ঠিক সকাল 7টা থেকে যেহেতু শুরু হয়েছে, এবং তাই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে সুবিঘ্নে, যা কিনা চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। এবং সেক্ষেত্রে বলা যায় যে এই মুহূর্তে আমরা যেহেতু দাঁড়িয়ে আছি যে 5 খয়ারপুরে 39 নম্বর বুথ, এবং এই বুথ কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে ভোট লক্ষ্য করা যাচ্ছে। আপাতত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি। তবে সরাসরি সেই চিত্রটা আমার ক্যামেরাম্যানকে দেখানোর বলবো যে সরাসরি সেই চিত্রটা দেখানোর জন্য ভোটাররা দাঁড়িয়ে আছে, এবং একদিকে রয়েছে মহিলা ভোটার, অন্যদিকে রয়েছে পুরুষ ভোটাররা। প্রত্যেকেই কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করেছে। তবে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা ভোটাররা রয়েছে। কখন এসেছেন? হ্যাঁ, একটু বেশিক্ষণ হয়নি। কেমন লাগছে এবারের ভোট? খুব ভালো। গত বছর তো দেশে বিধানসভা নির্বাচন ছিল, তো এবার তো লোকসভা নির্বাচন, কতটা পার্থক্য দেখছেন? কোনো পার্থক্য নেই, সবটাই ভালো। আগেও ভালো ছিল, এখনো ভালো। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিছু ঘটেনি? না না, কিছু ঘটেনি। ভোটারদের জন্য যে সুবিধা দেওয়া হচ্ছিল প্রত্যেকটা পাচ্ছেন আপনারা? পাচ্ছি। একদমই ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং আমরা আবারও কথা বলার চেষ্টা করবো যারা এখানে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের সাথে। কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালোই লাগলো। কখন এসেছেন? এই কি মাত্র। অন্যান্য বছর তো ভোট দিয়েছেন, অন্যান্য বছরের অভিজ্ঞতা এবং এই বছরের অভিজ্ঞতা কেমন লাগছে? ভালোই হলো। অন্যান্য বছর ভালোই হয়েছে। একেবারেই ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং আমরা যাব ওই এখানে পেয়ে গেছি যারা নিউ ভোটাররা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে? ভালো ভালো। প্রথমবারের মতো ভোট? না না, সেকেন্ড বার। কেমন মনে হচ্ছে? ভালোই। পরিস্থিতি কেমন দেখছেন? ভালোই পরিস্থিতি চলছে। কখন এসেছো? হ্যাঁ, কখন এসেছো? 5-10 মিনিট। কোনো ধরনের অভিযোগ কিছু পেয়েছো এখান থেকে বা কিছু? একেবারেই বলা যায় এবারে কিন্তু লোকসভা নির্বাচন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং কেননা দেশ জুড়ে 18 লোকসভা নির্বাচন এবং 7 দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আজ যেহেতু প্রথম দফার ভোট, তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ভোট পর্বে এসে লাইন ধরে দাঁড়াচ্ছেন প্রত্যেক ভোটাররা, এবং যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের জন্য বিশেষ করে সুবিধা দেওয়া হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় শুধুমাত্র যারা ভোটার রয়েছেন তাই কিন্তু নয়, যারা বয়স্ক ভোটাররা রয়েছে, যারা 80 ঊর্ধ্ব ভোটাররা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এবং পাশাপাশি জলের ব্যবস্থা রয়েছে ভোটারদের জন্য। একাধিকভাবে বলা যায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে, এবং পিছনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর যারা মোতায়েন রয়েছে তাদের দেখানোর চেষ্টা করবো। যেহেতু নিরাপত্তা বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হয়, কেননা ভোট আর ভোট মানেই জনগণের রায় বা গণদেবতাদের রায়, আর গণদেবতারা যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়, তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই একদিকে রয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এবং অন্যদিকে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। প্রত্যেকটি বিষয়ে তারা নজরে রাখছে, কোনো ধরনের কোনো যদি গন্ডগোল ঘটে প্রত্যেকটা বিষয়ে তারা দেখবেন, কেননা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন যেন শান্তি শৃঙ্খলা হয়, রাজনৈতিক কোনো হিংসা বা প্রতিহিংসা যেন না হয়। আর যদি কোনো অভিযোগ থাকে। আপনারা শুনলেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী খয়েরপুর থেকে কি জানালেন, কেমন চিত্র দেখালেন। আমরা আরেকবার একটু দেখে নেব এই মুহূর্তে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং উনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। চলুন উনি কি বলেছেন সেটা শুনে নিই, তারপর আমরা কথা বলবো আমাদের কাকরাবন প্রতিনিধির সাথে, অভিজিতের সাথে আমরা কথা বলবো। অভিজিৎ এই মুহূর্তে লাইনে রয়েছে, কিন্তু তার আগে অভিষেক দেব রায় কি বলেছেন ভোটদানের পর সেটা শুনে নিই। আজ লোকসভা ভোট, সকাল থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, কি বলবেন স্যার এই বিষয়ে? উৎসবের মেজাজে ভোট হচ্ছে। আপনারা ত্রিপুরা রাজ্যে এর আগে এরকম ভোট কেউ দেখেছে কিনা আমার জানা নেই। একটাও কোনো রকম মানে ধমকানোর পর্যন্ত ঘটনা নেই। এত শান্তিপূর্ণ ভোট ত্রিপুরা রাজ্য এর আগে দেখেনি। তো বিকাশের পথে ভোট যাচ্ছে, মানুষ কাতারে কাতারে লাইনে দাঁড়িয়েছে সকাল থেকে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে, জয় নিশ্চিত, মার্জিন হিউজ মার্জিনে আমাদের প্রার্থী জিতবে। 2019-এ দেখা গিয়েছিল যখন প্রথম লোকসভা হয়েছিল তখন কাকরাবন বিধানসভা পর্যন্ত ফার্স্ট হয়েছিল, এবার বিষয়টা কেমনভাবে দেখছেন? এবার তো কম্পিটিশন একটার সাথে আরেকটা, কে কত বেশি ভোট দিতে পারে। কাকরাবনও ভালো ফল করবে, গতবারের যেটা ছিল সেই মার্জিন ধরে রেখে আরও বাড়ানোর চেষ্টা করবে। মাতাবাড়িও করবে। সবগুলো জেলার 4টে সিট আছে যেখানে আমাদের পশ্চিম আসনে পড়েছে, 4টির মধ্যে মানে হিউজ ভোটে লিড হবে। এবার আপনার ভোট নিয়ে কতবার ভোট প্রয়োগ করা হলো স্যার?
এবার ভোট নিয়ে তো আমি অনেকবার দিয়েছি, ঠিক কাউন্ট করে এখন এই মুহূর্তে বলতে পারছি না। ওকে, আপনারা শুনলেন কি বললেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। ওনার ভোটদান করার পর উনি বললেন যে কোথাও ধমকানোর কোনো ঘটনা নেই, এমন ভোট আগে রাজ্যবাসী দেখেনি। পাশাপাশি রেকর্ড ভোটে জয়ী হবে বলে উনি আশা ব্যক্ত করেছেন। কাকরাবন বিধানসভা কেন্দ্রের উনি কাকরাবনে উনি ওনার ভোট প্রদান করেছেন। আর এই মুহূর্তে আমাদের কাকরাবনের প্রতিনিধি অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? অভিজিৎ, কি চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে কাকরাবনে এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অভিযোগ বা পরিস্থিতি কেমন? দাদা, সকাল 7টা থেকে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে কাকরাবনে বিভিন্ন জায়গাতে। তো সেখানে এখনো পর্যন্ত কোনো অপ্রীক্ষিত কোনো ঘটনা কাকরাবনের মধ্যে নেই এবং আমাদের ক্যামেরাতে কোনো রকম এমন ধরনের কোনো ঘটনা আমাদের এখনো বন্দী হয়নি। আর সকালে যখন নিউজ কভার যখন বের হই, তখন মাদারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় উনি কাকরাবন বিধানসভার উনি ইটাছড়া ফরেস্ট অফিসের মধ্যে যেখানে ভোট প্রক্রিয়া চলছে সেখানে উনি ভোট প্রদান করেন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে উনি ভোট প্রদান করেছেন এবং জনগণের সাথে কথা বলেছেন। এবং উনি ভোট প্রক্রিয়া করে আসার পর উনি বলেছেন যে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে এবং কোনো জায়গাতে উচ্ছৃঙ্খল কোনো ঘটনা নেই এবং রেকর্ড ভোটের ব্যবধানে বিপ্লব কুমার দেব জয়ী হবে, যেটা 2019 সালে প্রতিমা ভৌমিক যেখানে ফার্স্ট ভোটে এখানে জয় হয়েছিল, তার থেকেও রেকর্ড ভোটে বিপ্লব কুমার দেব জয় হবে বলে আশ্বাস মাদারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। ওকে অভিজিৎ, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে কাকরাবনের আশপাশে? নিরাপত্তা নিয়ে কোন রকমের গাফিলতি নেই, যেটা এখন জানা গিয়েছে। নিরাপত্তা অনেকটাই সুষ্ঠুভাবে চলছে, নিরাপত্তা ব্যবস্থা আইন যেভাবে চলার মতো সেভাবে চলছে। বিরোধীরা অভিযোগ করছে, অভিজিৎ, বিরোধীরা অভিযোগ করছে যে বিরোধী যারা ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদেরকে ভোট দানে বাধাপ্রাপ্ত করা হচ্ছে, তাদেরকে ভোট কেন্দ্র অবধি আসতে দেওয়া হচ্ছে না। এমনকি বিভিন্ন ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বরা, বিরোধীরা কিন্তু অভিযোগ করছে। কাকরাবনে এমন কোন চিত্র কি ধরা পড়েছে? কাকরাবনে এমন কোনো চিত্র এখনো পর্যন্ত ধরা যায়নি, বা কাকরাবনের বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি যে কোনো জায়গাতে পুলিশ এজেন্ট বিরোধীরা ছিলই না, যেটা শাসক দলের ছিল। আর কিছু জায়গাতে বিরোধী থাকলেও সেটা কিছুটা সময় তারা বেরিয়ে গিয়েছে বা কোনো রকমের আমি তাদের সাথে যখন কথা বলে তারা বলেছে যে এমন কোনো রকম অপ্রীত কোনো ঘটনা নেই বা শাসক দল থেকে কোনো রকমের তাদেরকে বাধাপ্রাপ্তিও এখনো পর্যন্ত আমাদের এখানে দেখতে পাইনি তারা। ওকে, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অভিজিৎ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি অভিজিৎ কাকরাবন থেকে এই মুহূর্তে আপনারা শুনলেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন উনি ওনার মুখে বিপ্লব কুমার দেবের নাম নিতে চান না, কারণ বিপ্লব কুমার দেবের নাম নিলে তাহলে ওনাকে প্রাধান্য দেওয়া হবে এবং এই ধরনের অসৌজন্যমূলক একটি বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে কথা বলার এবং বিস্তারিত জানার যে কি বলেছেন, ঠিক কি বলেছেন। কিন্তু তার আগে চলুন একবার শুনে নি কি বলেছেন। স্যার, একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যাওয়া নির্বুদ্ধিতা হবে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এটা চলুন, উনি বলেছেন তাকে গুরুত্ব দেওয়া হবে, ওনার পাল্টা দিলে ওনাকে গুরুত্ব দেওয়া হবে। ব্যাপারটা সেরকম, একজন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগে কোনো ধরনের দেয়নি। তো চলুন এই মুহূর্তে আমরা আরেকবার আমরা শুনে নিন আপনারা কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্যার, একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো
তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এটা ওকে, বিপ্লব দেবের অভিযোগের পাল্টা উত্তর দিলে তাহলে গুরুত্ব দেওয়া হবে। তাহলে বিপ্লব কুমার দেবকে গুরুত্ব দিতে চাইছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নীল, কি মনে হলো এই বক্তব্যটা শুনে? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিতে চাইছেন না? নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একেবারে শুনতে পাচ্ছি। দীপেন্দা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ। দেখো, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মুখে আনবে না, এইটা একটা অসৌজন্যমূলক রাজনীতির যথেষ্ট উদাহরণ। কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক সৌজন্যতা থাকবে, এটাই রাজনীতির ছবি হওয়া উচিত। এই যে গ্রাসরুট পর্যায়ে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে হিংসা, সেই হিংসা কিন্তু থামাতে পারেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক এবং রাজনীতির যারা রাজনীতির তথাকথিত হেভিওয়েট, তাদের কথাই কিন্তু এই লোকাল স্তরের, স্থানীয় স্তরের কর্মীরা শোনেন। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে তার আত্মসম্মানে লাগে, বা তার নাম মুখে আনলে তাকে গুরুত্ব দেওয়া হবে, এই যে আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এবং তিনি তার রাজনীতিতে তার অভিজ্ঞতাটা অনেক বেশি। সেই জায়গা থেকে তার এই যে একটা ছোট্ট শব্দ, এই ছোট্ট শব্দতেই বা এই ছোট্ট যে একটা স্পিচ, তাতে কিন্তু সমাজের রাজনৈতিক অস্থিরতা বাড়ে। এবং দুই দলের কর্মীদের মধ্যে সৌজন্যতা বজায় রাখার জন্য এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন যারা বিধায়ক, সাংসদ এবং রাজনীতির হেভিওয়েট মুখ, তারাই কিন্তু দুই দলের নিচু দলের কর্মীদের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখা বা রাজনীতির মঞ্চে হিংসা হানাহানি বন্ধ করতে তাদের বক্তব্য কিন্তু সব থেকে অনেকটা বেশি প্রাসঙ্গিক হওয়া উচিত। তারা অন্তত এমন কিছু বলবেন না যে তাদের উদাহরণ নিচু পর্যন্ত যায় এবং তারা এই বক্তব্যে ইন্সপায়ার হয়, এইটা কিন্তু লক্ষ্য রাখা উচিত। এবং তিনি একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে বক্তব্যটা বলবেন সেই বক্তব্যটা কিন্তু তার মনে রাখা উচিত নিজের, যে তার দলের যে নিচু তলার কর্মীরা তারা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে শোনেন। কারণ নিচু তলার কর্মীদের আইডল কিন্তু তিনি। তাই তার সংবাদ মাধ্যমে কোনো কিছু বলার আগে অন্তত 3 বার ভাবা উচিত। পাশাপাশি বিরোধী দলের যে কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে, নেতা হতে পারে, সাংসদ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, তাকে তিনি রাজনৈতিকভাবে অবশ্যই আক্রমণ করবেন। সেটা মতাদর্শগতভাবে আক্রমণ করতে পারেন, সেটা তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন না সেটা নিয়ে কড়া সমালোচনা করতে পারেন, কিন্তু সেইখানে একটা ভাষা সংযম হওয়া দরকার। কারণ তারা যদি ভাষা সংযম হারিয়ে ফেলে তাহলে সমাজে অস্থিরতা বাড়বে, স্থানীয় স্তরে অস্থিরতা বাড়বে, যেটা কোনো মুহূর্তেই কাম্য নয়। তাই মানিকবাবু অনেক বয়োজ্যেষ্ঠ, রাজনীতিতে তার অনেক কিছু এখনো দেওয়ার আছে, সমাজে তার অনেক কিছু দেওয়া আছে। তিনি প্রাক্তন হয়েছে মানেই তার জনপ্রিয়তা কমেছে এটা কিন্তু নয়। মানিকবাবুর এখনো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তাকে কর্মীরা মানেন। তাই তার এইরকম ধরনের বক্তব্য রাখার আগে অন্তত 3 বার ভাবা উচিত যে আমি আমার যে প্রতিপক্ষ তার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধ থাকতে পারে, তার মতাদর্শকে আমি সমালোচনা করতে পারি, কিন্তু তাকে আমি অস্বীকার করব না, এই ভাবনাটা বা এই বিষয়টা থাকা উচিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে আমাদের আপডেট দেওয়ার জন্য এই বিষয়টাতে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক কি বলতে চাইছেন এবং কি বলতে চেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন বিপ্লব কুমার দেবকে নিয়ে ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। আমার সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র পার্থ আচার্য রয়েছেন। পার্থবাবু, কি মনে করেন আপনি এই বিষয়ে? মানিকবাবুর বক্তব্যে যে বক্তব্য রাখলেন উনি, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপারকে গুরুত্ব দিতে চাইছেন না? না, আমি তো আপনারা দুবারই দেখালেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেটা বললেন, আপনাদের সাংবাদিক বন্ধু উনি কি কথাটা ভালোভাবে শুনতে পারেননি নাকি টিআরপি বাড়ানোর জন্য বারবার একটা কথাকে বিকৃত করে বলছেন আমি ঠিক জানি না। কারণ মানিক সরকারের কথাটা দুবার দেখালেন, আমি ভালো করে দেখলাম, আবারও ইচ্ছে করলে দেখাতে পারেন। আমি মানিক সরকারের সবাই গেছি না এখানে বসে, যেটা শুনলাম আপনারা যেটা দেখিয়েছেন, উনি বলছেন যে বিপ্লব দেবের কথার গুরুত্ব উনি দিতে চান না, কারণ তাতে তার গুরুত্ব বেড়ে যাবে। কথার বিপ্লব দেবের নাম নিতে চান না এরকম কথা তো উনি বলেননি, জানি না। সাংবাদিক, আপনাদের সাংবাদিক বন্ধু কথাটাকে বিকৃত করছেন না টিআরপি বাড়ানোর জন্য করছেন, এটা সাংবাদিকতার লাইন। আমি একজন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কথাকে গুরুত্ব দিতে দেবেন না, কথার গুরুত্ব দিতে চান না, তাহলে গুরুত্ব বেড়ে যাবে। এটা একটা পলিটিক্যাল রিমার্ক করেছে। আমি মানিক সরকারের হয়েও এখানে কোনো কথা বলবো না। আচ্ছা, হ্যাঁ, বিপ্লব দেবের হয়েও কোনো কথা বলবো না। এটাকে আপনি পলিটিক্যাল রিমার্ক বলছেন? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো কথাকে গুরুত্ব দিতে চাইছেন না, বলছেন দিলে ওনার গুরুত্ব বেড়ে যাবে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুরুত্ব বাড়িয়ে দিতে হয়, এটাও নিশ্চয়ই পলিটিক্যাল রিমার্ক। এটা টোটালি পলিটিক্যাল। ঠিক আছে, চলুন আমরা আরেকবার একটু শুনে নিই কি বলছেন। আমি পিসিআরকে অনুরোধ করবো আরেকবার একটু বাইকটা চালানোর জন্য, যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা গুরুত্ব দিতে চাইছেন না, কথা গুরুত্ব দেন, ওনার নাম নিতে চাইছেন না এরকম বলেননি, কিন্তু আপনাদের সাংবাদিক বন্ধু বারবারই কথা বলছেন। ওনাকেও আমি বলবো একটু শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এটা গুরুত্ব দেওয়া হয় বক্তব্যের বক্তব্য শব্দটা। বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, তাকে না, তার বক্তব্যকে বারবার আপনারা কেন বক্তব্যে তার এই যে পার্টিকুলার বক্তব্যটা, উনি কিভাবে এবার হাত চিহ্নে ভোট দেবেন, এই কথাটাকে গুরুত্ব দিতে রাজি নন মানিক সরকার, এরকমটাই মনে হয়েছে ওনার কথা দিয়ে। মনে হচ্ছে এরকমটাই শুনেছি না, ঠিক আছে, মনে হওয়াটা ইম্পর্টেন্ট না, উনি কি বলেছেন সেটাই ইম্পর্টেন্ট, ওটাই উনি বলেছেন না, মনে হওয়াটা ইম্পর্টেন্ট। এবার হাত চিহ্নে কেন ভোট দেবেন? কারণ এই ভোটটাই হচ্ছে গণতন্ত্রের সপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে। গণতন্ত্রের সপক্ষে আছে একটা জোট, গণতন্ত্রের বিপক্ষে যেটা একটা চক্রান্ত চলছে ভারতবর্ষে, একটা স্বৈরাচারী, একটা স্বৈরতন্ত্র গড়ে তোলার একজন সাহেবের নেতৃত্বে, সেই হিটলারের মতোই। হ্যাঁ, সেটা পক্ষে আছেন আপনি না বিপক্ষে আছেন? অনেকে ভালোবাসতেই পারেন, হিটলারের প্রেমিক অনেক ছিল, হিটলার প্রেমী, হিটলারকে যারা গুরুদেব মানত এরকম প্রচুর। না, ঠিক আছে, আপনি অন্য প্রসঙ্গে যাচ্ছেন, আমার প্রশ্ন সে একটা জায়গায় ছিল যে দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন আরেকজনের বক্তব্যকে যদি কথা যদি বলে পক্ষে বিপক্ষে, এবং ওনার বক্তব্যের বিপক্ষে যদি কোনো কথা বলতে হয়, তাহলে তো ওনাকে যদি গুরুত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা কি দেখব? গুরুত্ব দেবেন না, গুরুত্ব দিলেই ওনার গুরুত্ব, এটা ওনার বক্তব্য। ঠিক আছে, উনি গুরুত্ব দেবেন না, ওনার বিষয়, এবং সেটাই কতটুকু সৌজন্যমূলক রাজ্যের জন্য এবং নিচুতলার কর্মীদের জন্য, সেটাই আমাদের এক্সিকিউটিভ এডিটর প্রশ্ন করছিলেন। যে কারণ জনপ্রিয়তা প্রাক্তন মুখ্যমন্ত্রী, কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কিন্তু কখনোই কমে না, কারণ ওনারা মুখ্যমন্ত্রী এমন একটি পজিশনে ওনারা চলে যান যে নিচুতলার কর্মী সমর্থকরা কিন্তু ওনাদের কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করেন এবং নোট রাখেন। আমাদের নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তী এই মুহূর্তে জুড়ে গেছেন আমার সঙ্গে। দেখি দেবব্রত চক্রবর্তী উনি কি বলতে চাইছেন। দেবদা, ওকে, আমরা মার্জনা করবেন, আমরা চেষ্টা করছি আমাদের চিফ এডিটর সেবক ভট্টাচার্যের সঙ্গে কথা বলার। এই বিষয়ে কি উনি কি বক্তব্য রাখতে চাইছেন সেটা আমরা শুনে নেব। চলুন এই মুহূর্তে আপনারা আরেকবার দেখে নিন কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বলতে চেয়েছেন। চলুন আমরা আরেকবার আপনাদের দেখি। একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার সিপিআইএম এর সিম্বল ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না, এটা তা না, মানিক সরকার বলেছেন যে বিপ্লব দেবের
অভিযোগের যদি পাল্টা অভিযোগ করতে হয় তাহলে ওনাকে গুরুত্ব দেওয়া হবে। এই মুহূর্তে চিফ এডিটর সেবক ভট্টাচার্য জুড়ে গেছেন আমার সাথে। সেবকবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ দীপেন, শুনতে পাচ্ছি। মানিক সরকারের বক্তব্য আপনি শুনেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি যে কথা বলেছেন সেটা কতটা সৌজন্যমূলক এই মুহূর্তে সে নিয়ে বিতর্ক হচ্ছে, আপনার কি বক্তব্য? বিপ্লব কুমার দেবকে গুরুত্ব দেওয়া হবে, উনি যে এই কথাটা যেটা বলেছেন এটা হচ্ছে দ্বিতীয় অংশে বলেছেন। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম অংশটা, যেখানে মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটা উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার প্রসঙ্গে গিয়ে উনি বলছেন এই প্রশ্নের উত্তর দেওয়া নির্বুদ্ধিতা হবে। আপনি ভাবুন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বরিষ্ঠ একজন নেতা মানিক সরকার আরেকজন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য সম্পর্কে বলছে এর উত্তর দেওয়া নির্বুদ্ধিতা হবে। নির্বুদ্ধিতা মানে এর মানে এই কথাটা দিয়ে উনি যে বিষয়টা বলার চেষ্টা করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলেছেন এটা হচ্ছে ভালো খেললো বা শিশু সুলভ, এর কথার উত্তর দেওয়া মানে আমি নির্বুদ্ধি সম্পন্ন মানুষ, এটা প্রমাণিত হবে, এরকম বলা উচিত। এর অর্থটা এভাবেই ব্যাখ্যা করা যায়। আমি স্টুডিওতে শুনছিলাম কংগ্রেসের প্রতিনিধি, উনি বলছিলেন যে সাংবাদিকরা এটাকে রং চড়াচ্ছেন। আসলে কি সাংবাদিকরা রং চড়াচ্ছেন? নির্বুদ্ধিতার পরিচয় এর অ্যাব্রিভিয়েশন করলে পরে কি দাঁড়ায়? এর অ্যাব্রিভিয়েশন করলে পরে দাঁড়ায় উনি প্রচন্ড বুদ্ধিসম্পন্ন মানুষ আর বিপ্লব কুমার দেব একজন শিশু সুলভ কথাবার্তা বলেছেন, এরকম বলা কি উচিত? আসলে এই প্রশ্ন তো সবার মধ্যে আছে যে যেই কংগ্রেসের বিরুদ্ধে নলুয়া গণহত্যা, বীরচন্দ্র মনু গণহত্যা, রাজেশ্বর সিনহা, সুমিত্রা সিনহা হত্যা, এরকম প্রচুর হত্যার সিপিএম এর কর্মীদের হত্যা করেছে কংগ্রেসের কর্মীরা, এরকম বলে অভিযোগ আছে, সেই কংগ্রেসকে সাথে সিপিএম মিতালি করেছে, আবার কেরালাতে তাদের সাথে তাদের মিতালি নেই। এই যে দ্বিচারিতা, সিপিএম এর যে দ্বিচারিতা, এটা কিন্তু প্রতীয়মান। এই জায়গা থেকে যদি এরকম একটা প্রশ্ন উত্থাপিত হয়, উনি সৌজন্যমূলক ভাবে তার জবাব দিতে পারতেন, না করে উনি যেটা বলেছেন যে এর উত্তর দেওয়া মানে নির্বুদ্ধিতা। এটা রাজনৈতিক পরিভাষা নয়। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমান করে আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে মহিয়ান হবেন, এটা সম্ভব না ত্রিপুরার মতো রাজ্যে। এই বিষয়টা তোমরা যথার্থভাবেই আইডেন্টিফাই করেছো এবং সঠিকভাবেই এই প্রশ্ন তোমরা উত্থাপন করেছো। অসংখ্য ধন্যবাদ সেবকবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার আমরা জানিয়ে রাখি কি ঘটনাটা কি হয়েছে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এবার বিপ্লব কুমার দেব কোন একটি প্রচার সভায় ওনাকে জিজ্ঞেস করেছেন বা প্রশ্ন করেছেন যে মানিক সরকার এবার কোথায় ভোট দেবেন, কারণ উনি পশ্চিম ত্রিপুরা আসনে যেহেতু কংগ্রেস প্রার্থী, তো মানিক সরকারকে এবার কোথায় ভোট দিতে হবে। তখন এই প্রশ্নের উত্তর দেবার প্রসঙ্গে মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আরো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সম্পর্কে উনি বলছেন যে ওনার প্রশ্নের জবাব দিতে গেলে সেটা নির্বুদ্ধিতা হবে এবং এই প্রশ্নের জবাব দিতে গেলে তাহলে কিন্তু বিপ্লব কুমার দেবকে গুরুত্ব দেওয়া হবে। চলুন না সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এই বিষয়ে। এবং আর কোনো প্রতিক্রিয়া আপনার থাকবে পার্থবাবু শেষ করার আগে? না, এই বিষয়ে সিপিএম দল প্রতিক্রিয়া দেবে। আমি কংগ্রেসের মুখপাত্র হিসেবে এখানে বসে আপনারা যেটা দেখালেন সেটা আমি শুনলাম, বাকিটা সিপিএম দল দেবে। আমাদের দল সিপিএম এর সঙ্গে মিশে গেছে না তো। কংগ্রেস দল তো আপনাদের এডিটর স্যার এক্ষুনি বলছিলেন সেবক বাবু, ডোলোয়া ওটা কংগ্রেস দল সারা দেশেই অনেক দলের সঙ্গে জোট করেছে, তার মধ্যে একটা সিপিএম বাম ফ্রন্টের সঙ্গে করেছে। হ্যাঁ, কংগ্রেস নিজেও একটা বামপন্থী দলই। হ্যাঁ, তো এখানে এই ধরনের কথা আছে সিপিএম এর সঙ্গে করেছে এটা না। আমাদের রাজ্যে সিপিএম বহু রাজ্য আছে, না আমি বলছি বহু রাজ্য আছে, বামপন্থীদের মধ্যে এগিয়ে রয়েছে সিপিআই, বহু রাজ্য আছে, আরএসপি অনেকটা এগিয়ে, বহু রাজ্য আছে সমাজবাদী পার্টি, তারাও বামপন্থী পার্টি একটা, তারা এগিয়ে। তো বামপন্থীদের সঙ্গে যারাই
ওকে, ডেমোক্রেসিতে বিলিভ করে তাদের সঙ্গে করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম এর ব্যাপারটা এসে যায় আর কি। ত্রিপুরা রাজ্যটা তো আর ইন্ডিয়া না। আর বাকি রইলেও মানিক সরকারের বক্তব্য, এটা মানিক সরকার এবং তাদের দল দেবে, সেটা আমার দেওয়ার প্রশ্ন না। ওকে, আমরা অবশ্যই আপনার কাছে আরেকবার আসবো, কিন্তু এই মুহূর্তে দুপুর 1টা অবধি কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা আমরা একটু আপডেটটা নিয়ে নিই। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি অবশ্যই রয়েছেন, এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধীরা যে অভিযোগ করছে সেই সব অভিযোগ নিয়ে কমিশনের কাছে গেছে। সেখানে সেই কমিশনার কি জবাব দিচ্ছেন বা কিছু আপডেট কি আছে সেই বিষয় নিয়ে আমরা একটু জেনে নিই। সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি? সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? সুপ্রীতি, কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে, যে বিরোধীরা যে অভিযোগ নিয়ে কমিশনের কাছে গেছে, সেই অভিযোগ দৃষ্টি ঘোরাচ্ছে বিরোধীরা, অভিযোগ করছে বিজেপি, কি আপডেট রয়েছে? নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে তার ঠিক একেবারে সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অভিযোগ পেয়েছি একের পর এক। কার্যত পক্ষে দেখো সকাল থেকে বিরোধীদের অভিযোগ জমা পড়ছে ভোটকে ঘিরে। এবারে যে ভোট চলছে সেই ভোটে কিন্তু বিরোধীরা সমানে অভিযোগ তুলেছেন যে সকাল থেকে কেউই ভোট দিতে সুষ্ঠুভাবে পাচ্ছেন না, কারণ বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এমন বেশ কিছু অভিযোগ কিন্তু ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি যে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যারা বিরোধী নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বারবার বলেছেন যে ভোটকে কেন্দ্র করে গতকালকে রাত থেকে মানুষকে বিভিন্ন রকমের হুমকি ধমকি পর্যন্ত এমনটাই অভিযোগ উঠে এসেছিল। তবে এই অভিযোগ এবার বিজেপির পক্ষ থেকে আজকে কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের সঙ্গে দেখা করলেন প্রতিনিধি দল, যে দলের মধ্যে কার্যত পক্ষে ছিলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি একেবারে স্পেসিফিক ভাবে কোর্ট আনকোর্ট যেটা বললেন যে দেখো আজকে সকাল থেকে ভোট, এখনো পর্যন্ত ভোট গণনা বাকি, কিন্তু তার আগ মুহূর্তেই বিরোধীরা ঘেরে বসে আছে, আর তার জন্যই তারা এই অভিযোগ তুলেছেন একের পর এক। বিশেষ করে বিরোধীরা যে অভিযোগ তুলেছেন সেই জায়গাতে মানুষকে প্রভোগ করা হচ্ছে, মানুষকে বিভিন্ন ক্ষেত্রে প্রভোগ করে শান্তি সুস্থিতি নষ্ট করা হচ্ছে। কোন স্পেসিফিক অভিযোগ নেই বিরোধীদের, এমনটাই তুলেছেন, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে পাল্টা। এবং তারা লিখিতভাবে কমিশনের কাছে আজকে জানিয়েছেন যে কোথাও কোন রকম ভাবে কোনো সমস্যা নেই, বেলা 1টা পর্যন্ত তারই প্রমাণ 52% ভোট পড়া। কিন্তু অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখলাম, এখনো অব্দি আমরা কমিশনের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি বিরোধীদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। সকাল থেকে তারা যে অভিযোগ তুলেছে যে এখনো পর্যন্ত 6 আগরতলা বলো বা 7 রামনগরের সীমান্ত এলাকা বলো বা 8 বর্দোয়ালি খোদ মুখ্যমন্ত্রীর এলাকা বলো, কোনো এলাকাতেই নাকি বিরোধীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। যারা ভোট দিতে যদি যান তাহলে পরবর্তীতে তাদের ভবিষ্যতে দেখে নেওয়া হবে বা বিপদ অবশ্যম্ভাবী, এমনটাও কিন্তু হুঁশিয়ারি বা হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ এখনো অব্দি আমরা পেয়েছি বিরোধীদের থেকে। তবে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে কি সিদ্ধান্তে আসেন বা কি তারা জানাচ্ছেন আমাদেরকে, সেদিকে আমরা। ওকে, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আপডেট দেওয়ার জন্য। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জিকে আপনারা দেখলেন দর্শক বন্ধুরা, আপনাদের আপডেট দিচ্ছিলেন যে বিরোধীরা যে অভিযোগ করছিলেন যে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এবং সে তার পাল্টা অভিযোগ নিয়ে কিন্তু কমিশনের কাছে গেছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, এবং বলেছেন উনি যে বিরোধীরা ভোট গণনার আগেই হেরে বসে আছেন, ভোট গ্রহণ চলাকালীন অবস্থায় হেরে বসে আছেন, এবং এটা শুধু কর্মী সমর্থকদের উত্তেজিত করার, ভোটারদের উত্তেজিত করার একটি প্রয়াস বলে ওনারা অভিযোগ করেছেন। আপনাদের জানিয়ে রাখি দুপুর 1টা অবধি 52.67% ভোট পড়েছে পশ্চিম ত্রিপুরা আসনে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 1টা অবধি 52.67% ভোট পড়েছে পশ্চিম ত্রিপুরা আসনে, এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে ভোট পড়েছে 43.01%। একটা শেষ প্রতিক্রিয়া চাইবো পার্থবাবু আপনাকে আজ এখান থেকে ধন্যবাদ জানানোর আগে, যেটা এই মুহূর্তে বিরোধীরা আপনাদের যে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গেছেন, এবং নির্বাচন কমিশনের কাছে বিজেপিও গেছে, বিজেপি বলছে এটা আপনাদের উত্তেজিত করার প্রয়াস ভোটারদের, এমন কোন ধরনের অভিযোগ নেই, কি বলবেন? মৃতদেহগুলি চিৎকার করে বলে সবকুছ চাঙ্গা চাঙ্গা, মৃতদেহগুলি চিৎকার করে বলে সবকুছ চাঙ্গা চাঙ্গা, সাহেব তোমার রামরাজ্যে সববাহিনী গঙ্গা। আমাদের রাজ্যে ভোটটাও এদিকেই চলছে, যাক
আর নির্বাচন কমিশনের কাছে যাওয়া নির্বাচন নিয়ে, এটাই তো শেষ অবলম্বন। ওটা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে। এর মধ্যে বিজেপিও গেছে, আপনারা জানালেন এইমাত্র। এবার নির্বাচন কমিশন ডিসিশন নেন কি করা যায়। তবে সবচেয়ে বড় ডিসিশন মানুষ নেয়, সবচেয়ে বড় ডিসিশন মানুষই নেয়, এবং মানুষের ডিসিশনটা কোনো না কোনো সময় প্রতিফলিত হয়ে আসে। 25 বছর সিপিএম এর জমানা শেষ হয়েছে, মানুষের ডিসিশনই ঠিক এরকম কোনো না কোনো দিন মানুষের ডিসিশনটাই শেষ কথা বলবে। মানুষের উপর আমাদের বিশ্বাস আছে এবং গণতন্ত্র জয়ী হবে একদিন না একদিন। আজকে পরাজিত হলো, কোনো না কোনো দিন গণতন্ত্রই জয়ী হবে। এটাই পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের শেষ কথা। ওকে, আপনার প্রতিক্রিয়া নেব আমি, কিন্তু তার একটা ছোট্ট বিরতি নিতে হবে। কিন্তু বিরতি নেওয়ার আগে পার্থবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেকক্ষণ আপনি ছিলেন আমাদের স্টুডিওতে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব এই মুহূর্তে, আর বিরতির পর আমরা অবশ্যই যেমনটা সকাল থেকে আপনাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের আপডেট, নিউজ আপডেট, নির্বাচনকে ঘিরে নিউজ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের বাইরে, বহিরাজ্যে, পশ্চিমবঙ্গ, মণিপুর, ছত্তিশগড় এবং দেশের বিভিন্ন প্রান্তের সব খবর